এবার তোমাদের জন্য 4 নম্বর একটি চিত্র, সেন্ট্রোসোম। সেন্ট্রোসোমটা খুবই ইজি, নিউক্লিয়াসের মতো। প্রথমে হচ্ছে সেন্ট্রোসোম সম্পর্কে একটু বলি যে সেন্ট্রোসোমটা কোথায় থাকে। সাধারণত সেন্ট্রোসোমটা হচ্ছে প্রাণী কোষের মধ্যে বিদ্যমান থাকে। একটা বিষয়ে দেখো, একটু আগে আমরা যে ক্লোরোপ্লাস্ট এঁকেছিলাম, সেই ক্লোরোপ্লাস্টে উদ্ভিদ কোষের মধ্যে বিদ্যমান থাকে। এখানে আমরা সেন্ট্রোসোম আঁকবো, যেটা প্রাণী কোষের মধ্যে থাকে। তবে সেন্ট্রোসোমটা হচ্ছে সেন্ট্রিওল নিয়ে গঠিত। সেন্ট্রিওল আমরা জানি প্রাণী কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু। যে অঙ্গাণুটি প্রাণী কোষের মধ্যে যদি উপস্থিত না থাকে, তাহলে প্রাণী কোষ বিভাজিত হতে পারে না। তাহলে সেন্ট্রিওল প্রাণী কোষের বিভাজনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে অবশ্যই সেন্ট্রিওলের চিত্রটি তোমাদের মনে রাখতে হবে। চলো দেখি কিভাবে আঁকা যায়। আমরা নিউক্লিয়াস অঙ্কন করেছিলাম, যেখানে একটা কম্পাসের সাহায্যে দুটি বৃত্ত, এরকম গোলাকার বৃত্ত আঁকার জন্য বলেছিলাম আমি। তো এরকম দুটি গোলাকার একটা বৃত্ত আঁকার পর আরেকটা বৃত্ত বাহির দিয়ে বা ভিতর দিয়ে আঁকার চেষ্টা করতে হবে। আমি বাহির দিয়ে এঁকে নিলাম। তো এটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট একটি পর্দা, যেটা সেন্ট্রোসোমের বাহিরে অবস্থান করে, বেষ্টিত করে সেন্ট্রোসোমকে, টোটাল সেন্ট্রোসোমকে বেষ্টন করে রাখে। তো এটাকে নামকরণটা করতে হবে। তারপর হচ্ছে এই সেন্ট্রোসোমের ভিতরে, এটা আঁকা খুব সহজ। সেন্ট্রোসোমের ভিতরে সেন্ট্রিওল থাকে। সেন্ট্রিওল করে এইভাবে তোমরা আঁকতে পারো, এইভাবে অঙ্কন করে দিতে পারো, এইভাবে এরকম ভাবে অঙ্কন করে দিতে পারো। যদি তোমরা এইভাবে এটাকে অঙ্কন করে দিয়ে দাও, তাহলে হয়ে যাবে। এর মধ্যে কতগুলো ম্যাট্রিক্স আমরা দাত্র দেখাবো এরকম, তাহলে এটা হয়ে যাবে সেন্ট্রোসোম। খুবই ইজি। দেখো, এটা ভিতরের গুলো হচ্ছে সেন্ট্রিওল, আর ভিতরে ম্যাট্রিক্স পদার্থ আছে, এই টোটালটা হচ্ছে সেন্ট্রোসোম। আমরা এটা হচ্ছে সেন্ট্রিওল মনে রাখতে হবে। এই সেন্ট্রিওলটা সেন্ট্রিওল, এটা শুধুমাত্র প্রাণী কোষের মধ্যে উপস্থিত থাকে, যার ফলে প্রাণী কোষ বিভাজিত হতে পারে। টোটালটার নাম হচ্ছে সেন্ট্রোসোম মনে রাখতে হবে। খুবই সহজ পদ্ধতিতে আমি এটা অঙ্কন করার চেষ্টা করেছি। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্গাণু অঙ্কন করব আমরা, সেটি হচ্ছে ক্রোমোজোম। আমরা বলেছিলাম ক্রোমোজোম আমরা বলেছিলাম যে নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমাটিন তন্তুগুলো নিউক্লিওলাসকে ঘিরে থাকে, সেই ক্রোমাটিন তন্তুগুলো নিউক্লিয়াসের বিভাজনের সময় ধীরে ধীরে খাটো এবং মোটা হতে থাকে। এক সময় তারা ক্রোমোজোম আকৃতি লাভ করে। আমি অবশ্য তোমাদের এই বিষয়টি নিয়ে বায়োলজির 3য় অধ্যায়ে কোষ বিভাজন চ্যাপ্টারে আলোচনা করেছি। সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো, 3য় অধ্যায় কোষ বিভাজন। তো আমরা ক্রোমোজোমের চিত্রটা আঁকার চেষ্টা করি। প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এরকম একটি ডিম্বাকৃতি অংশ দেওয়ার চেষ্টা করতে হবে। একটি ডিম্বাকৃতি অংশ দিলাম, দেওয়ার পর এটাকে একটু টেনে নিচের দিকে নামিয়ে দিলাম। এই যে ডিম্বাকৃতি অংশটি আমরা এঁকে নিলাম, এটা হচ্ছে স্যাটেলাইট বা মাথার অংশ। ক্রোমোজোমের দুইটা পার্ট থাকে, একটা লেজের মতো অংশ থাকে, একটা মাথার মতো অংশ থাকে। এই অংশটার নাম হচ্ছে স্যাটেলাইট। তো এখান থেকে এটাকে একটু মোটা করে, এরকম ভাবে একটু মোটা করে শেপটাকে নিয়ে যেতে হবে, নিয়ে আবার একটু চাপায়া দিতে হবে। দেওয়ার পর হালকা একটু চাপায়া এখান থেকে এইভাবে নিয়ে যাবে। এখানে একটা গোলাকার বস্তু থাকবে, যেটা হচ্ছে উজি। আমরা যে সেন্ট্রোমিয়ার জেনেছিলাম, সেই সেন্ট্রোমিয়ারটা হচ্ছে এখানে দেওয়ার চেষ্টা করতে। না দিলেও অসুবিধা হবে না, ক্রোমোজোম চিত্র অঙ্কনটা হয়ে যাবে। তো এখান থেকে আমরা যে কাজটা করবো, এটাকে এইভাবে ঘুরে এরকম নিয়ে আসবো, এটাকে এরকম ঘুরে এরকম নিয়ে এরকম একটা শেপ তৈরি করবো। দেখো, খেয়াল করো, খুব ইজি ভাবে আমি নেওয়ার চেষ্টা করেছি। এরকম একটা এস লেখার চেষ্টা করেছি, এরকম ভাবে একটা এস লেখার চেষ্টা করছি। দুইটা এস একটু এখানে চাপা, এদিক দিয়ে একটু মোটা করে, মাঝখানটা একটু মোটা করে দিয়েছি, এটাকে একটু বাঁকা করে দিয়েছি, এটাকে একটু এইভাবে বাঁকা করে দিয়েছি, দিয়ে এটাকে আবার একটু চাপায় এনে দুইটাকে একসাথে যুক্ত করে দিয়েছি। এটা হচ্ছে মূল শেপটা। এই শেপটা যারা অঙ্কন করতে পারবে তাদের জন্য এই অঙ্কনটা খুব ইজি হয়ে যাবে। এটাকে এইভাবে দিয়ে দিতে হবে। তো আমরা এখন যে কাজটি করব, এই ক্রোমোজোমের ভিতরে কেন এই ক্রোমোজোম বংশগতির বাহক হিসেবে কাজ করে, যদি সেই বিষয়টি তোমরা মাথায় নাও, তাহলে একটা বিষয় তোমাকে অবশ্যই এখানে অঙ্কন করে দেখাতে হবে। সেইটি হচ্ছে ক্রোমোনেম। এই ক্রোমোজোমকে ঘিরে ক্রোমোজোমের ভিতরে কতগুলো সূত্রক থাকে, সূত্রাকার বস্তু দেখা যায়, সেই সূত্রকগুলো হচ্ছে ক্রোমোনেমা। সেই ক্রোমোনেমাগুলো তোমাদেরকে চিহ্নিত করতে হবে। এখানে আমরা ক্রোমোনেমাগুলো অনেকে দিতে পারো না,
এটাই হচ্ছে কঠিন তোমাদের কাছে মনে হয় ক্রোমোনোমাগুলো দেওয়া। এই ক্রোমোনোমাটা দেওয়াটা খুব ইজি। খেয়াল করো যে এখান থেকে আমরা এরকম একটা দাগ দিলাম, এটার এই নিচ থেকে আমরা এরকম আরেকটা দাগ দিলাম, এই যে দুইটা দাগ এখানে আনলাম, এই যে দ্বিতীয় দাগটা এখান থেকে এটাকে শেষ করে দিলাম, এখানে এটাকে এইদিকে নিয়ে আসলাম, এখান থেকে এটাকে দিলাম, এটাকে দিলাম, এই জায়গা থেকে এদিকে আনলাম, এটার পরে এখান থেকে এদিকে আনলাম, এই যে দ্বিতীয় দাগের শেষ প্রান্ত এখান থেকে পরেরটা শুরু হবে, এরপরে এটার উপর থেকে এখান থেকে এইভাবে দিব, এখান থেকে এটাকে এইভাবে আনবো, এই দ্বিতীয় দাগ শেষ, এখান থেকে এটাকে এইভাবে নেব, এখান থেকে এটার বাইরে থেকে এইভাবে নেওয়ার চেষ্টা করবো, এখান থেকে এটাকে এইভাবে আনবো, এটা থেকে আমরা এইভাবে আনবো, দ্বিতীয় দাগ শেষ, এখান থেকে এটাকে এইভাবে আনার চেষ্টা করব, এটা বাইরে থেকে আনার চেষ্টা করব, আর এখান থেকে এটাকে এইভাবে নিয়ে আসবো, এটা থেকে আমরা এটাকে এইভাবে নিয়ে আসবো। তাহলে এটা হচ্ছে ক্রোমোনোমাটা তৈরি হয়ে গেল। এখন তুমি চিত্রটা অঙ্কনের করার ক্ষেত্রে অবশ্যই এটা নামকরণগুলো তোমাদেরকে করতে হবে, নামকরণগুলো করতে হবে, ক্রোমোনোমাটা নামকরণ করতে হবে, লেজের অংশটা নামকরণ করতে হবে, এর মধ্যে কিছু ম্যাট্রিক্স পদার্থ তোমরা দেখিয়ে দিতে পারো, দাত্র পদার্থ দেখিয়ে দিতে পারো, এটাকে শেপটাকে সুন্দর করার জন্য সেই বিষয়গুলো তোমরা এখানে অঙ্কন করে দিতে পারো। তো এইভাবে চিত্র অঙ্কন হয়ে গেল, চিত্র অঙ্কন হয়ে গেল ক্রোমোজোম। ক্রোমোজোম দেখো তোমাদের কাছে এটা খুব জটিল মনে হয়, কিন্তু আসলে বারবার যদি চেষ্টা করো তাহলে এটা সহজ হয়ে যাবে। এবং ম্যাক্সিমাম আমি 95% বলেছি, তারও বেশি স্টুডেন্ট এই চিত্রটা অঙ্কন করতে গেলে তোমাদের জন্য কষ্ট হয়ে যায়। তবে চেষ্টা করো, অবশ্যই তোমাদের সেটা অঙ্কন করা হয়ে যাবে। যদি আমার চিত্রটা দেখে দেখে প্রথমে দেখে নেবে, তারপরে এটা দেখে দেখে নিজে অঙ্কন করার চেষ্টা করবে, তাহলে তোমাদের জন্য সহজ হবে অঙ্কনটা। ধন্যবাদ সবাই।